ছিলাম। তো কক্কা এর মধ্যে ছিল যে তাহলে কক্কা স্ট্রেপ্টোকক্কাস নিশারিয়া। যেমন আজকে আমরা বেসিলাই পড়াবো, বেসিলাই। আমার কথা কি সবাই শুনতেছে নাকি শুনতেছে না? আমাকে একটু রেসপন্স করতে হবে, কেমন? আমি কাউকে দেখতেছি না। আমরা আজকে বেসিলাই পড়াবো। আসলে বেসিলাই রান্নার শুধুমাত্র আমরা তিনটা ব্যাকটেরিয়া নিয়ে প্রধানত আলোচনা করব। তিনটা ব্যাকটেরিয়া নিয়ে প্রধানত আমরা আলোচনা করব। এর মধ্যে একটা হচ্ছে যে কর্নিয়া ব্যাকটেরিয়াম, ডিফথেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম, আর একটা হচ্ছে বেসিলাস। আমি একটু একটু লিখতেছি। মনে করো একটা হচ্ছে যে বেসিলাস ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব, আর একটা হচ্ছে যে তোমার ক্লোস্ট্রিডিয়াম নিয়ে আলোচনা করবো, আর একটা হচ্ছে কর্নিয়া ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করবো। দেখো, বেসিলাই মানে হচ্ছে যেগুলো হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া, রড শেপ ব্যাকটেরিয়া। কেমন? বেসিলাই মানে হচ্ছে যে রড শেপ ব্যাকটেরিয়া। মালিহা, আমার কথা কি শোনাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। বেসিলাই মানে হচ্ছে রড শেপ ব্যাকটেরিয়া। কেমন? তো এই রড শেপ যে ব্যাকটেরিয়া গুলো আছে, এগুলোকে আমরা প্রধানত তিনটা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে বেসিলাস, আর একটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, আর একটা হচ্ছে কর্নিয়া ব্যাকটেরিয়াম। একটা হচ্ছে বেসিলাস, আর একটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, একটা হচ্ছে কর্নিয়া ব্যাকটেরিয়াম। তিনটা ব্যাকটেরিয়া। এর মধ্যে প্রধানত তিনটার মধ্যে আমরা একটু প্রথমে কর্নিয়া ব্যাকটেরিয়াম নিয়ে কথা বলবো। কর্নিয়া ব্যাকটেরিয়াম, এই কর্নিয়া ব্যাকটেরিয়ামের একটা হচ্ছে যে ডিফথেরিয়া। কর্নিয়া ব্যাকটেরিয়াম, ডিফথেরিয়া, ইতিমধ্যে নামটা নিশ্চয় শুনছ। কর্নিয়া ব্যাকটেরিয়াম, ডিফথেরিয়া। এই যে কর্নিয়া ব্যাকটেরিয়াম, ডিফথেরিয়া, তোমরা ইতিমধ্যে ছোটবেলা থেকে যখন ডিপিটি ভ্যাকসিন দিচ্ছ, ডিপিটি ভ্যাকসিন, এটাতে তোমরা নামটা শুনে আসছো, অথবা তোমরা কমেন্ট যখন পড়ছো তখন ডিপিটি ভ্যাকসিনটা পড়ছো। ডিপথেরিয়া, পারটুসি, টিটেনাস, তিনটা সাথে একসাথে দেওয়া হয়। বর্তমানে দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। মিউট করো। বর্তমানে দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন তাহলে বর্তমানে দেওয়া হয় হচ্ছে যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তাহলে আগে যেটা দেওয়া হয়েছিল ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসি, টিটেনাস, বর্তমানে দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। বর্তমানে দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট, সেই যেখানে হেপাটাইটিস বি এবং ইনফ্লুয়েঞ্জা একসাথে এক করে দেওয়া হচ্ছে, এখানে এখন 5টা একসাথে দেওয়া হয়। তাহলে কর্নিয়া ব্যাকটেরিয়াম, ডিফথেরি আলটিমেটলি এরকম ডিপিটি ভ্যাকসিন পাওয়ার কারণে বা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন পাওয়ার কারণে, ডিপিটি ভ্যাকসিন বা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন পাওয়ার কারণে এই যে ডিফথেরিয়া গুলো এখন খুব একটা হয় না বললেই চলে। ডিফথেরিয়া খুব একটা হয় না বললেই চলে। বর্তমানে ডিফথেরিয়া খুব একটা হয় না বললেই চলে। যদি বলে যে কেন হয় না বললেই চলে, কারণ ছোটবেলা থেকে বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে 10টা রোগের ভ্যাকসিন দেওয়া হয়, এর মধ্যে একটা ভ্যাকসিন হচ্ছে ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসি, টিটেনাস, যেটা আগে থেকে দেওয়া হতো। বর্তমানে ডিপথেরিয়া, পারটুসি, টিটেনাস ছাড়াও বর্তমানে যেটা দেওয়া হয় হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে ডিপথেরিয়া, কর্নিয়া ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়াটা থাকে বলে মোটামুটি এখন হয় না বললে চলে। তারপরও যাদের হতে পারে এবং কিভাবে হতে পারে এগুলো নিয়ে একটু কথা বলবো। হতে পারে এবং কিভাবে হতে পারে এই কর্নিয়া ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে প্রধানত আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, আমাদের যে বাতাসে যেটা আছে রেসপিরেটরি ড্রপলেট, গত ক্লাসে যেরকম পারে রেসপিরেটরি ড্রপলেটের সাহায্যে আমাদের এখানে থ্রটে যাইতে পারে। থ্রটে গেলেই সে যদি থ্রটে যায়, আমাদের এখানে যদি থ্রটে আসে, হ্যাঁ, ফ্যারিংস এখানে আসে, সে সেখানে প্রথমে স্যাটেল হবে। স্যাটেল হয়ে সেখানে আলটিমেটলি, আচ্ছা আমি আগে একটু যেটা কথা বলি, তোমাদের কাছে মনে করো তোমার রিলেটিভ বা পেশাজন যদি কেউ বলে যে সে ডুব গিলতে পারতেছে না, ডুব গিলতে তার কষ্ট হচ্ছে, অথবা বললো যে সে তোমার আয়নার সামনে হা করছে, ডুব গিলতে কষ্ট হচ্ছে এবং আয়নার সামনে হা করছে, হা করে দেখতেছি যে এখানে কতগুলো সাদা সাদা হোয়াইট প্যাচি দেখা যাচ্ছে, কতগুলো হোয়াইট প্যাচি কতগুলো জিনিস দেখা যাচ্ছে। তখন তুমি যেহেতু বিডি আছে, তোমাদের এগুলো আরো বেশি লাগবে। এরকম হা করলে তো তোমাদের একটা ডেন্টাল এক্সট্রাকশন করতে আসছে তোমার কাছে, অথবা অর্থোডন্টিক্সের কোনো সমস্যা নিয়ে আসছে, তখন তুমি দেখতেছো যে পেশেন্টটাকে যখন হা করাইছো তখন দেখতেছো এখানে কতগুলো হোয়াইট প্যাচি এরকম করে লিশন দেখা যাচ্ছে টনসিলের আশেপাশে। মনে করো একটা দুইটা টনসিল, আমাদের প্যারাটাইন টনসিল, এই জায়গার আশেপাশে অথবা টনসিল সহ মিলে এরকম করে হোয়াইট প্যাচি লিশন দেখা যাচ্ছে। যদি এরকম দেখতে পাও তাহলে এটা আমরা প্রথমে আমাদের চিন্তা আসবে যে এটা কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে।
কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা তোমাদের আজকের আইটেমের অংশ ছিল স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এগুলো দ্বারা তাহলে টনসিলাইটিস হতে পারে, অথবা ব্যাকটেরিয়াম ডিফথেরি, এটা দ্বারাও ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, হোয়াইট প্যাচি বা শর্ট থ্রোট হতে পারে, অথবা ভাইরাস মানে ব্যাকটেরিয়া বাদ ভাইরাস দ্বারা হতে পারে। তখন আমরা তোমাদের ভাইরাস হয় কিনা আমি জানি না, একটু বলে গেছি, বা আমি হারপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হতে পারে। হারপিস মানে ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, স্টেপ্টো, অথবা তোমার এই যে ব্যাকটেরিয়াম ডিফথেরিয়া দ্বারা ডুব দিতে কষ্ট হচ্ছে, যে কোনো ব্যাকটেরিয়া হতে পারে, অথবা হোয়াইট প্যাচি লিশন আছে, যে কোনো ব্যাকটেরিয়া হতে পারে, অথবা ভাইরাস দ্বারা হতে পারে, হারপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা, অথবা ফাঙ্গাস দ্বারা হতে পারে, ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা হতে পারে, তাহলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো দ্বারা হতে পারে। তোমার হোয়াইট প্যাচি লিশন হতে পারে, শর্ট থ্রোট হতে পারে। তাহলে শর্ট থ্রোট কারা করে তোমাকে জানতে হবে, হোয়াইট প্যাচি লিশন কারা করে তোমাকে জানতে হবে। এখন এই যে হোয়াইট প্যাচি লিশন বলো অথবা ক্যান্ডিডা শর্ট থ্রোট বলো, শর্ট থ্রোট হচ্ছে ব্যথা হওয়া, পেইন হওয়া, আর হোয়াইট প্যাচি লিশনটা তুমি দেখতে পাওয়া। তাহলে এতগুলা এখন যে বললাম হোয়াইট প্যাচি লিশন, এটা তো অনেকগুলো দ্বারা হতে পারে বললেন। এখন আমি বুঝবো কেমন কোনটা কি, জাস্ট এটা ব্যাকটেরিয়াম ডিফথেরিয়া কিনা এটা বোঝার জন্য আমার একটা সিম্পল পরীক্ষা করতে হবে। আমি যদি ওর কন্ট্রোমালিকা হাঁ করাই, সেখানে দেখা যাবে যে এটা এরকম করে একটা মেমব্রেন দেখা যাবে, আলাদা একটা লেয়ার দেখা যাবে, মানে ওই টনসিলের চারপাশে একটা আলাদা একটা মেমব্রেন, আলাদা একটা প্যাচি লিশন, অথবা আলাদা একটা মনে করো কাভারিং, এই যে আমার গেঞ্জির কাভার আছে না, এরকম করে আলাদা একটা কাভার দেখা যাচ্ছে। তখন আমি চেষ্টা করবো যে কাভারটা এরকম করে তোলার জন্য একটা ফোর্সেপ দিয়ে এরকম করে একটু টেনে তোলার জন্য চেষ্টা করবো। আমার কথাকে শোনা যাচ্ছে নাকি নিজের যে বকবকাচ্ছি? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? আমরা এটা যদি আমরা এরকম করে তোলার চেষ্টা করি, মিউট করো, তো মিউট করো। এই হোস্ট মালিহা সবাইকে আনমিউট করে দাও। ওকে স্যার। তাহলে আমরা বললাম, হ্যাঁ এই যে বললাম, এটা যদি আমরা তোলার চেষ্টা করি, স্যার আপনি মিউট হয়ে যাচ্ছেন, একটু আনমিউট হবেন? আচ্ছা এখন ঠিক আছে? জি স্যার আছে। একটু দাঁড়াতে, যেহেতু তুমি আমাকে এতক্ষণ কি শোনো না আমার কথা? স্যার একটু 2 সেকেন্ড 4 সেকেন্ড আগ থেকে একটু একবার বললে ভালো হয়। আচ্ছা আমি বলতেছি আবার, দাঁড়া। মারিহা, স্যার একটা 1 2 3 তুমি আমাকে হোস্ট করে দাও, আমি আমার সমস্যা হচ্ছে, হোস্ট করে দাও। স্যার করে দিয়েছি। আচ্ছা এখন তো শোনা যাচ্ছে না? Recording in progress. ইয়েস স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তোমাদেরকে আমরা পড়াচ্ছিলাম যে কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়া, কেমন? তো কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়া বুঝলাম যে যদি কোন একটা পেশেন্ট তোমার কাছে আসে শর্ট থ্রোট নিয়ে অথবা হোয়াইট প্যাচি লিশন নিয়ে, যদি শর্ট থ্রোট থাকে, শর্ট থ্রোট তো ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ভাইরাস দ্বারা হতে পারে, ফাঙ্গাস দ্বারা হতে পারে। আবার হোয়াইট প্যাচি লিশনটা, হোয়াইট প্যাচি লিশন তো সবাই করে না, এটাও তারপরে হোয়াইট প্যাচি লিশন এবং ওরাল থ্রাশ দুটা একই জিনিস, তোমাদের জন্য আপাতত মনে রাখো, দুটোটা একই জিনিস। ওরাল থ্রাশ তো সরাসরি পুরো জিহ্বার থেকে শুরু করে সবগুলো মনে করে সাদা হয়ে গেছে, হোয়াইট এসে গেছে, ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা হয়, ক্যান্ডিডা অ্যালবিকান্স ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়, কেমন? তারপর আমরা ধরে নিচ্ছি যে এটা পুরোটা মুখটা যদি সাদা হয়ে যাচ্ছে, ওরাল থ্রাশ, সেটা আমরা বলতেছি। তাহলে ওরাল থ্রাশ বলো অথবা শর্ট থ্রোট বলো
অথবা তোমার হোয়াইট প্যাচি লিশন বলো, এগুলো ব্যাকটেরিয়া করতে পারতেছে, ভাইরাসও করতে পারতেছে, ফাঙ্গাসও করতে পারতেছে। এই কোন কোন ব্যাকটেরিয়া করে, কোন কোন ফাঙ্গাস করে আমাদেরকে একটা জানতে হবে, 1 নম্বর। 2 নম্বর তো আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা কি ডিফথেরিয়া দ্বারা হয়েছে নাকি স্টেফিলোকক্কাস দ্বারা হয়েছে নাকি তোমার ক্যান্ডিডা দ্বারা হয়েছে, এটা আমাকে জানতে হবে। তাহলে আমি জানবো কিভাবে? আমি যদি দেখি যে এখানে হোয়াইট প্যাচি লিশনের মধ্যে একটা কাভারিং থাকবে, কাভারিংটা যদি আমরা তোলার চেষ্টা করি, এনাদের ফোর্সের দিয়ে টানার চেষ্টা করি, যদি সেখানে দেখি যে আমরা একটু ব্লিডিং হচ্ছে ব্লিডিং স্পট, মেমব্রেনটা তোলা যাচ্ছে না কিন্তু টানতে গেলে এখানে যে জায়গা থেকে তুমি খোঁচা দিচ্ছ সেই জায়গাতে তার ব্লিডিং হচ্ছে, ব্লিডিং স্পট দেখা যাচ্ছে। যদি এরকম ব্লিডিং স্পট দেখা যায় তাহলে বুঝতে হবে যে এটা কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরি দ্বারা হচ্ছে। এবং যে মেমব্রেনটা দেখা যাচ্ছে এই মেমব্রেনটা এখানে কতগুলো ফাইবার থাকে বা ফাইব্রিন থাকে, এখানে কতগুলো ফাইব্রিন থাকে, ফিব্রিন থাকে। এবং এইটা তো একটা এপিথেলিয়ামে হয়, আবরণীতেই তো হয়, আমাদের ফ্যারিংসের এখানে আবরণীতেই হয়, কিন্তু আবরণীটা ন্যাক্রোস্ট এপিথেলিয়াম, আবরণী মানে হচ্ছে এপিথেলিয়াম, এবং এই আবরণীটা তখন থাকবে যে একটা ন্যাক্রোস্ট এপিথেলিয়াম। তাহলে ন্যাক্রোস্ট এপিথেলিয়াম, ফিব্রিন, আর সেখানে কতগুলো ডাব্লিউবিসি থাকবে, যেহেতু এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমরা জানি যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ডাব্লিউবিসি আসে, বিশেষ করে নিউট্রোফিল আসে, ইমিউনিটিতে পড়াইছে তোমাদেরকে। তাহলে ন্যাক্রোস্ট এপিথেলিয়াম থাকবে, ফিব্রিন থাকবে, ডাব্লিউবিসি থাকবে, এছাড়া আরবিসি থাকতে পারে। কি থাকতে পারে? আরবিসি। তাহলে ন্যাক্রোস্ট এপিথেলিয়াম, ফিব্রিন, ডাব্লিউবিসি, আরবিসি মিলে একটা আবরণ তৈরি করছে, এখানে একটা আবরণ তৈরি করছে। যে আবরণটা তৈরি করছে এটা আমরা সরাসরি, এটা কোনো আসলে আলাদা আবরণ না, এটা মনে হচ্ছে একটা আবরণ হলে তো এটা টান দিলে চলে আসতো, কিন্তু আসতেছে না তো। এটা আমি যখন টান দিতে যাচ্ছি সেখানে ব্লিডিং স্পট হচ্ছে, সেখান থেকে আরো ব্লাড করতেছে, এটা তো আলাদা আবরণ না, কিন্তু মনে হচ্ছে একটা আবরণ। কারণ এপিথেলিয়ামটা ন্যাক্রোস্ট হয়ে, রিঙ্কেলড হয়ে, ফোল্ডেড হয়ে, বাঁচ হয়ে মনে হচ্ছে একটা আবরণ। যেমন আমার এটা মনে করো, এই যে এটা তো একটা ফোল্ডিং হয়েছে, এই জিনিসটা দেখা যাচ্ছে কিনা, এটা একটা ফোল্ডিং হয়েছে, এটা কিন্তু আলাদা একটা আবরণ না, এটাকে সোজা হলে এরকম সোজা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এখানে একটা আবরণ তৈরি হবে, এই আবরণটাকে আমরা বলি এটাকে আবরণ না, যে আবরণের মতো মনে হবে, তখন এটাকে বলা হয় সিউডো মেমব্রেন। তাহলে সিউডো মেমব্রেন তৈরি করে কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরি। তাহলে আমাদের মুখে যদি কারো যদি এরকম হোয়াইট প্যাচি লিশন থাকে, মুখে করাবা, একটু আবরণটা খোলার চেষ্টা করবে, যদি দেখো যে আবরণটা উঠে যাচ্ছে, অন্য হিসাব আবরণ না উঠে সেখানে ব্লিডিং স্পট দেখা যাচ্ছে, তাহলে ব্লিডিং স্পট দেখতে গেলে এটা একটা সিউডো মেমব্রেন, এবং এটা কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়া দ্বারা হচ্ছে। এটা কি শুধুমাত্র মুখের ভেতরে ফ্যারিংস হয় না, চোখে হতে পারে, কনজাংটিভা হতে পারে। আমার কথা কি শোনা যাচ্ছে? এটা শুধুমাত্র কি তোমার শুধু ফ্যারিংস হবে না, এটা আমাদের চোখে হতে পারে, কনজাংটিভা হতে পারে, কনজাংটিভা হতে পারে। এছাড়া তোমার এই যে কনজাংটিভা ছাড়াও চোখের সাধারণত যে কোনো পার্টে হতে পারে, বিশেষ করে চোখে অনেক বেশি হয়, তবে আমরা ফ্যারিংসটা ডিফথেরিয়ার জন্য ফ্যারিংসটা চিন্তা করি বেশি, তো চোখেও হতে পারে। তাহলে এটা সিটি দ্বারা গঠিত হয়, ন্যাক্রোস্ট এপিথেলিয়াম, ফিব্রিন, আরবিসি, ডাব্লিউবিসি, প্রধানত এগুলো থাকে। তারপর এখন সিউডো মেমব্রেনের ইম্পর্টেন্সটা কি? টান দিতে গেলে ব্লিডিং স্পট থাকবে, আলাদা কোনো মেমব্রেন না, এটা একটা ফলস মেমব্রেন। তা আমি এখানে একটু বাইরের কথা বলি, যেমন যেহেতু আমরা পুরাটা সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়াচ্ছি, বাইরের কথা হচ্ছে যে এরকম সিউডো মেমব্রেন আর কেউ কি তৈরি করে, এরকম সিউডো মেমব্রেন আর কেউ কি তৈরি করে, যেমন ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি তৈরি করে। আমরা পড়াবো আস্তে আস্তে, আমাদের পড়ানোর কথা না, এগুলো মাস্টার ক্লাসদের পড়ানোর কথা। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি তৈরি করে, যেমন এটা একটা ব্যাকটেরিয়া, আমরা পড়াবো কিছুক্ষণ পরে। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম বেসিলার আন্ডারে হচ্ছে যে 3টা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে বেসিলাস, ক্লোস্ট্রিডিয়াম, আর একটা হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম। ক্লোস্ট্রিডিয়ামের আন্ডারে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, এর মধ্যে একটা হচ্ছে এটা। তাহলে এই ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি যেটা, এটাও একটা মেমব্রেন তৈরি করে, এরকম সিউডো মেমব্রেন তৈরি করে। তবে এই ও যে মেমব্রেনটা তৈরি করে, এটা তৈরি করে যে আমাদের ইন্টেস্টাইনে, আমাদের গাটে, আমাদের কোলনে, মেন কথা হচ্ছে কোলনে তৈরি করে। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি একটা মেমব্রেন তৈরি করে, যেটা আমাদের কোলনে তৈরি করে। কোথায় তৈরি করে? কোলনে। তাহলে আমাদের কর্নিব্যাকটেরিয়ামও সিউডো মেমব্রেন তৈরি করে, সাধারণত ফ্যারিংস তৈরি করে এবং আইও তৈরি করে, কনজাংটিভার উপরে।
আর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলিও মেমব্রেন তৈরি করে এরকম, এটা তৈরি করে কোথায়? কোলনে। এরকম আর কি তৈরি করে আর একটা হচ্ছে শিগালা। তাই আমরা শিগালাটা এখানে টানতে চাচ্ছিলাম না, তারপরে টেনে দিলাম। শিগালাও ইন্টেস্টাইনে তৈরি করে, আচ্ছা কোলন লিখলাম আর কি, সমস্যা নেই, তবে ইন্টেস্টাইনে তৈরি করে, ইন্টেস্টাইনের যে কোনো পার্টে তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলিও তৈরি করে, শিগালাও তৈরি করে, আর এদিকে কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়া তৈরি করে। তবে এখানে আমি এটাকে আলাদা টানার কারণ উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন তোমাদেরকে প্রথম থেকে পড়াচ্ছিলাম, এই যে বেসিলাই ব্যাকটেরিয়া এখানে দেখাচ্ছি, এই বেসিলাই এটা আসলে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেমন তুমি যদি বলো যে বেসিলাস এটা গ্রাম পজিটিভ, ক্লোস্ট্রিডিয়াম গ্রাম পজিটিভ, কর্নিব্যাকটেরিয়াম গ্রাম পজিটিভ, কিন্তু শিগালাটা হচ্ছে গ্রাম নেগেটিভ, শিগালাটা হচ্ছে যে এটা গ্রাম নেগেটিভ। এই জন্য এটা কথা আমি এখানে বলতে চাই নাই, তারপরে একটু মাথা দিয়ে দিলাম একসাথে। তাহলে এটা এরকম মেমব্রেন তৈরি করবে, সিউর মেমব্রেন, এগুলো তৈরি করবে গাঠে বা ইন্টেস্টাইন মনে রাখা আপাতত। তাহলে এটা তৈরি করবে ইন্টেস্টাইনটাই মনে রাখা আপাতত, ইন্টেস্টাইন তৈরি করবে, সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ। তাহলে কর্নিব্যাকটেরিয়াম ক্লোস্ট্রিডিয়াম জনটা হচ্ছে যে গ্রাম পজিটিভ, কর্নিব্যাকটেরিয়াম ক্লোস্ট্রিডিয়াম দুজনের মেমব্রেন তৈরি করতেছে। ক্লোস্ট্রিডিয়ামের সবাই করে না, ক্লোস্ট্রিডিয়াম অনেক ভাই বোনরা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলিটা তৈরি করে, কেমন এরা অনেক ভাই বোনের মধ্যে ডিফিসিলিটা তৈরি করে, আর কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়া একজন ও করে। ডিফথেরিয়া একজন না, কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়ার মধ্যে অনেকগুলো আছে, কর্নিব্যাকটেরিয়াম প্রোপাইনোব্যাকটেরিয়াম আছে, অনেকগুলো আছে। আমরা হাইলাইট করবো ডিফথেরিয়াটাকে, মানে এরাও অনেক ভাই বোন, আমার এত ভাই বোন জানার দরকার নেই, এরাও অনেক ভাই বোন। আমরা এখান থেকে একটা জানবো আসতেছি সামনে। তাহলে এরা ভাই বোনের মধ্যে আমরা জানবো শুধুমাত্র ডিফথেরিয়াটা, এবং এটাই মেমব্রেন তৈরি করে। ক্লোস্ট্রিডিয়াম অনেক ভাই বোন, ওদের ভাই বোন গুলো কাহিনী একটু জানতে হবে। এর মধ্যে ডিফিসিলি যেটা আছে, যেটা দিলে ডালা, এটাও মেমব্রেন তৈরি করে। তাহলে দুটোটা হচ্ছে গ্রাম নেগেটিভ, আর শিকারা যেটা বললাম যে জেলাটা হচ্ছে যে তোমার গ্রাম, এটা হচ্ছে যে নেগেটিভ, বাকিগুলো হচ্ছে পজিটিভ, তাহলে আমরা দেখি, তাহলে আমরা কি বললাম আবারও দেখি, কর্নিব্যাকটেরিয়াম, ডিফথেরিয়া, শর্ট থ্রোট, হোয়াইট প্যাচিং আসতে পারে, সিডো মেমব্রেন থাকবে, পান দিলে ব্লিডিং হবে, হলে এটা কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরি। এখন হচ্ছে কিভাবে সেটা আমরা একটু আলোচনা শুরু করছিলাম, সেটা একটু আলোচনা করবো। দেখো আমাদের যে দেখা যাচ্ছে তো না, লাইটের সমস্যা হচ্ছে, লাইটের সমস্যা হলে বলবা, লাইট বন্ধ করে দিবে। যদি মনে করো আমাদের এটা হচ্ছে প্রথমে রেসপিরেটরি ড্রপলেট, যেমন রেসপিরেটরি ড্রপলেটের সাহায্যে আমাদের দেখা যাচ্ছে, রেসপিরেটরি ড্রপলেটের সাহায্যে প্রথমে আমাদের শরীরে ঢুকবে, যেমন রেসপিরেটরি ড্রপলেটের সাহায্যে আমাদের শরীরে ঢুকবে, আমাদের এটা কোথায় যাবে? আমাদের ল্যারিংসে যাবে, সেখানে সেটেল হবে। সংক্ষেপে একটু বলি আগে, এটা আমাদের রেসপিরেটরি ড্রপলেটের সাহায্যে আমাদের ল্যারিংসে যাবে, ল্যারিংসে মাল্টিপ্লাই করবে, ল্যারিংসের এখানে মেমব্রেন তৈরি করবে, যা করার করবে, যদি পারে সেখান থেকে ব্লাডে যাবে, ব্লাডে গেলে তার পছন্দ হচ্ছে হৃৎপিণ্ডে যাওয়া, হার্টে যাওয়ার পরে সেখানে যখন এস্টাবলিশ হতে পারে, নিজেকে এস্টাবলিশ করতে পারে, এরপরে সে নার্ভাস সিস্টেমে যাওয়ার চেষ্টা করবে। তাহলে তার প্রথমে ল্যারিংসে গেল, পরে হার্টে যাবে, যদি আরো এস্টাবলিশ করতে পারে নার্ভে যাবে। তাহলে তিনটা জিনিস তার ভাইটাল, একটা হচ্ছে ল্যারিংস, একটা হচ্ছে হার্ট, আর একটা হচ্ছে নার্ভ। প্রথমে ল্যারিংসে গেল, ল্যারিংসে মাল্টিপ্লাই করে হোয়াইট তৈরি করলো, পেশেন্ট চিকিৎসা চালাচ্ছে না, সংখ্যা বৃদ্ধি করতে এত বেশি ইডিমাটাস করছে, ইনফ্লামেশন করে ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন করছে, ঢুকতে দেওয়ার করছে না, ডিসফ্যাজিয়া, অর্ডেনোফ্যাজিয়া হচ্ছে তোমার। সে এখনো রোগী চিকিৎসা করতেছে না, মাল্টিপ্লাই করে আলটিমেটলি ব্লাডে গেছে। দ্বিতীয় সপ্তাহের দিকে, ফার্স্ট সপ্তাহে ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন করছে, আরো ভেতরে ঢুকছে, ব্লাডে গেছে। দ্বিতীয় সপ্তাহের দিকে আস্তে আস্তে গিয়ে সে হার্টে গেছে, হৃৎপিণ্ডে গেছে, হার্টে গিয়ে মায়োকার্ডাইটিস করছে, পেশেন্ট এখনো পাত্তা দিচ্ছেন না। সে দ্বিতীয় সপ্তাহে হার্ট থেকে আস্তে আস্তে সিএনএসে গেছে, পলিনিউরাইটিস করছে, নার্ভে ইনফ্লামেশন করছে, পলিনিউরাইটিস ডেভেলপ করছে। যেমন এরকম যদি তারপরে পেশেন্ট যদি পাত্তা না দেয়, আলটিমেটলি দুনিয়া থেকে চলে যাবে, এই আর কি। তাহলে আমরা কি বললাম, একটা হচ্ছে যে তোমার প্রথমে তাহলে রেসপিরেটরি ড্রপলেট গিয়ে আলটিমেটলি এটা আমাদের ল্যারিংসের জায়গায় যাবে বা ফ্যারিংসে যাবে, যেটাই বলি আমরা ভালো করে পড়বা, পরে সেখানে একটা সেটেল হবে, সেটেল হয়ে আলটিমেটলি বলছিলাম যে যদি
অ্যাকচুয়ালি যদি আমরা আরো একটু সূক্ষ্মভাবে বলতে চাই, ডিফথেরিয়া যে কাজটা করে এটা হচ্ছে একটা টক্সিনের সাহায্য করে। ডিফথেরিয়া যেটা করে এগুলো সবগুলো টক্সিনের সাহায্য করে। যেমন ইভেন আমরা ডিপিটি ভ্যাকসিন যেগুলো দিই এইখানে আমরা টক্সিনটাকে কাজে লাগাই কেমন। এবং এই টক্সিনটা যেহেতু এটা আমরা জানি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এই টক্সিনটা হচ্ছে একটা এক্সোটক্সিন। এই টক্সিনটা হচ্ছে একটা এক্সোটক্সিন, যেটা আমরা জানি আমাদেরকে আমি পড়াইছিলাম এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন। ঠিক আছে, তাহলে এটা যেহেতু গ্রাম পজিটিভ এটা হবে এক্সোটক্সিন। তাহলে রেসপিরেটরি ড্রপলেট সাহায্যে ল্যারিংসে যাবে, সেটেল হবে, আলটিমেটলি টক্সিন তৈরি করবে। সেই টক্সিনটা হচ্ছে কি এক্সোটক্সিন। সেই টক্সিনটা হচ্ছে কি এক্সোটক্সিন। টক্সিনটা সেখানে আস্তে করে বাইন্ড করবে। সেখানে টক্সিন যেখানে স্ট্রাকচার গুলো পাবে, স্ট্রাকচারের সাহায্যে বাইন্ড করে মনে করো এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট। কেমন, এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, এখান থেকে শুরু। তাহলে এই জায়গাগুলোতে এটা মনে করো দুইটা টনসিল, যে জায়গাতে এটা বাইন্ড করছে মনে করো এটা বাইন্ড করছে এখানে, ওরা বাইন্ড করতেছে। এই এটা তো একটা হিউম্যান সেল, আমার সেল, হিউম্যান সেল। এই হিউম্যান সেলের সাথে ওরা বাইন্ড করতেছে, এই টক্সিনটা বাইন্ড করছে, মনে করো টক্সিন, আমি কি লিখলাম, এটা বাইন্ড করছে এখানে, টক্সিনটা এখানে বাইন্ড করছে ধরে নিলাম। বা এখানে কনভেকশন ব্যাকটেরিয়াটা তৈরি হওয়ার পর, এসে সেটেল হওয়ার পর এখানে টক্সিন তৈরি করছে। এবং টক্সিনটা এই যে হিউম্যান সেল আছে, হিউম্যান সেলের ভিতরে ঢুকে ও প্রোটিন সিনথেসিসটাকে বাধা দিবে। এখানে কোনো প্রোটিন সিনথেসিস, এই যে একটা সেলের জন্য বেঁচে থাকার জন্য যে প্রোটিন সিনথেসিস করতে হয়, মনে রাখবা যে ভাইরাস ছাড়া সকল ব্যাকটেরিয়া প্রোটিন সিনথেসিস করতে পারে। এবং করতে হয় তার জীবন ধারণের জন্য। এক্সেপ্ট ভাইরাস, কেন? ভাইরাস হচ্ছে অ্যাসেলুলার স্ট্রাকচার, তার কোনো রাইবোজোম থাকে না, তার কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, সে প্রোটিন সিনথেসিস করতে পারে না, এই জন্য সে হচ্ছে পরজীবী, সে আরেকজনের উপর নির্ভরশীল। এই ভাইরাস ছাড়া সকল সেলকে প্রোটিন সিনথেসিস করতে পারতে হয়। প্রোটিন সিনথেসিস ছাড়া সে ওই সেলটার অস্তিত্ব থাকে না। মনে করো সে যে তার বিভিন্ন তার রিজেনারেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু যে করতে হয়, এটা প্রোটিন লাগে। এখন একটা ব্যাকটেরিয়া ওরা কি করে, টক্সিনটা ওই সেলের সাথে বাইন্ড করে টক্সিনটা ভেতরে ঢুকবে, প্রোটিন সিনথেসিসটাকে বাধা দিবে। তাহলে আস্তে আস্তে এখানে যে সেলগুলো আছে ওই সেলগুলোতে আস্তে আস্তে সেখানে সে ইনফ্লামেশন করবে। তাহলে আলটিমেটলি প্রোটিন সিনথেসিসটাকে বাধা দিল, প্রোটিন সিনথেসিস করলো, ইনহিবিশন করে আলটিমেটলি সেখানে তোমার ইনফ্লামেশন করবে। সেখানে একটা আস্তে আস্তে কি করবে, ইনফ্লামেশন করবে। তো ইনফ্লামেশন হলে আমরা জানি যে ফিব্রিন জমা হয়, ডাব্লিউবিসি আসে, তারপরে হচ্ছে তোমার এপিথেলিয়াম সেলগুলো এখানে নেক্রোসিস হয়, এগুলো হয়ে আলটিমেটলি ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন করে। কি করে? ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন করে। এরপরও বলছিলাম যে যদি না হয় আস্তে করে সেটা ব্লাডে যেতে পারে। সেটা কোথায় যেতে পারে? ব্লাডে যেতে পারে। তো ব্লাডে গেলে হার্টে যেতে পারে, হার্টে গেলে এটা মায়োকার্ডাইটিস করে। আর যদি সেটা মায়োকার্ডাইটিস করবে, আর যদি সেটা সিএনএসে যেতে পারে, তাহলে পলিনিউরাইটিস করবে। যা বাংলা হচ্ছে এগুলাই। তাহলে ব্লাডে গিয়ে টক্সিমিয়া করে আলটিমেটলি পলিনিউরাইটিস, হার্ট মায়োকার্ডাইটিস, আর এখানে পলিনিউরাইটিস করতে পারে। এগুলো কি করতে পারে? সবগুলো হচ্ছে যে ডিফথেরিয়া টক্সিনে সাহায্য করে। আমাদের বই লিখছে দেখবা, ডিফথেরিয়া টক্সিনের ভিতরে সাবইউনিট বি, এটা করে বিটা, এত কিছু লাগবে না। তাহলে এরকম ডিফথেরিয়া যদি শুধুমাত্র ল্যারিংসে করে না, আমি ল্যারিংসে দেখাইছি, এটা নাকে করলে তখন বলা হয় যে নজাল ডিফথেরিয়া, জায়গায় করলে ফোকাল ডিফথেরিয়া, মানে এটা বিভিন্ন জায়গায় করতে পারে, স্থান অনুসারে নামকরণ হবে। মেইন কথা হচ্ছে সাধারণত রেসপিরেটরি ড্রপলেটের সাহায্যে যায়। মানে আমাদের রেসপিরেটরি ড্রপলেট কোন একটা রোগী হাঁচি কাশি দিলে বা রেসপিরেটরি ড্রপলেট করোনা ভাইরাসের মতন ছড়াইতে পারে। মেইন কথা হচ্ছে এতটুকু। তাহলে এটা কানে টানে শুরু করে আর সব জায়গায় মোটামুটি ইনফেকশন পারে। আর যদি বলো যেটা আমরা যদি গ্রাম স্ক্রিনিং করি তাহলে আমরা কি করবো? এটা গ্রাম স্ক্রিনিং করলাম, গ্রাম স্ক্রিনিং করলে আমরা যে স্লাইডটা দেখবো, খালি নেই, গ্রাম স্ক্রিনিং করলে আমরা কি দেখবো? গ্রাম স্ক্রিনিং করলে আমরা দেখবো যেখানে কতগুলো এই যে মাইক্রোভেক্টর ডিফথেরিয়া দেখতে অনেকটা এরকম VL VL PVL L এরকম করে দেখবো। কেমন? মানে হচ্ছে বলা আছে এগুলা এরকম যদি দেখি, এগুলোকে বলা হয় চাইনিজ লেটার প্যাটার্ন। কেমন? চাইনিজ লেটার প্যাটার্ন। তাহলে এরকম VL এরকম করে যদি দেখি আমরা, এগুলো চাইনিজ লেটার প্যাটার্ন বলা হয়।
কিসে দেখা যায়? কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়া গ্রানাস্টেনিং এ দেখা যায়। কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়া গ্রানাস্টেনিং এ দেখা যায়। কেমন? কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়া গ্রানাস্টেনিং এ এগুলো দেখা যায় চাইনিজ লেটার প্যাটার্ন। আরেকটা আছে অ্যালবার্ট স্টেন, এটা দেখা এটা কথা আসলে অ্যালবার্ট স্টেন। কেমন? সব করাতে গেলে আসলে আমি শেষ করতে পারবো না। অ্যালবার্ট স্টেন, অ্যালবার্ট স্টেনের সাহায্যে আমরা মেটাক্রোমাটিক গ্র্যানিউল দেখি। বাংলায় এরকম মনে রাখো, উপরতলায় গ্রেনিউল দানা তৈরি করে, দানা মেটাক্রোমাটিক গ্রেনিউল তৈরি করে। কেমন? মেটাক্রোমাটিক গ্রেনিউল তৈরি করে। তো মেটাক্রোমাটিক মনে করো আমি এটা স্লাইডে দেখতেছি, অথবা এরকম করে দেখতেছি, একটা গুলচিহ্ন বুঝাই। এখানে আমি কতগুলো লাল বৃত্ত দেখতেছি, এখানে কতগুলো গ্রেনিউল দেখতেছি মনে করো। এগুলো হচ্ছে মেটাক্রোমাটিক গ্রেনিউল। কেমন? মেটাক্রোমাটিক গ্রেনিউল। তাহলে বেসিলাই এখানে হচ্ছে মাঝখানে যেটা বেসিলাই আছে, বেসিলাইটা হচ্ছে গ্রিন। বেসিলাইটা আমরা দেখতেছি, এখানে বেসিলাই যেটা দেখতেছি, বেসিলাইটা হচ্ছে যে গ্রিন, গ্রিন কালার আসবে, সবুজ কালার অনেকটা। কেমন? আর যে দানাগুলো দেখতেছি আমরা, যে গ্রেনিউলস গুলো বলতেছি, এগুলো সাধারণত একটু ব্লুইশ ব্ল্যাক হবে, এগুলো একটু ব্লুইশ ব্ল্যাক হবে। হ্যাঁ, এত বেশি লাগবে না, তারপরে একটু বলছি। মানে কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরিয়া কতগুলো মেটাক্রোমাটিক গ্র্যানিউল দিয়ে করে, এই গ্র্যানিউল গুলো অ্যালবার্ট স্টেনে দেখা যায়। আর এগুলো দেখুন, গ্র্যানিউল গুলো কিন্তু ব্লুইশ ব্ল্যাক হয়, এত জানলা ব্লুইশ ব্ল্যাক। যদি অতিরিক্ত জিজ্ঞেস করে এত লাগবে না। তাহলে আমরা কি কি বললাম ভাইয়া? কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরি, এটা বলছিলাম যে আমরা থ্রোট ফ্লোট ডিসফ্যাজিয়া এগুলো নিয়ে আসতে পারে, হোয়াইট প্যাচিনিয়া লিশিয়ান নিয়ে আসতে পারে। আসলে সেগুলো আমরা দেখবো, সিড্রোমের কন্ট্রোলটা জানতে হবে, থ্রোট ফ্লোট কারা কারা করে জানতে হবে, হোয়াইট প্যাচি কারা কারা করে জানতে হবে, আলাদা ডিফারেন্সিয়েট আস্তে আস্তে জানবা। তো তারপর হচ্ছে তোমার প্যাথোজেনেসিসটা কিভাবে এটা জানবা, আর একটু ল্যাব ডায়াগনোসিসটা জানবা। কেমন? নেক্সট আসি আমরা, আচ্ছা যারা বেশি ট্যালেন্ট তারা এখানে আরেকটা জিনিস জানতে পারো, যারা বেশি ট্যালেন্ট তাদের উদ্দেশ্যে, না সবার জন্য লাগবে না। আর একটা হচ্ছে লাইসোজেনিক স্ট্রেন, লাইসোজেনিক স্ট্রেন যারা একটু বেশি ট্যালেন্ট তারা জানতে পারো। সাধারণত 4টা ব্যাকটেরিয়া তৈরি করে, বি সি ডি। মালে আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। লাইসোজেনিক স্ট্রেনটা সাধারণত 4টা স্ট্রেনটা হচ্ছে একটা টক্সিনের স্ট্রেন। যে সকল ব্যাকটেরিয়া টক্সিন গুলো তৈরি করতে ওদেরকে আমরা লাইসোজেনিক স্ট্রেন বলতেছি। আমরা সকল ব্যাকটেরিয়া, আমি আরেকটু যারা ট্যালেন্ট তাদের উদ্দেশ্যে ক্লিয়ারলি বলে যাচ্ছি। আমরা তোমাদেরকে যখন ব্যাকটেরিওফাজ ভাইরাস তোমরা 9-10 থেকে শিখে আসছো, ব্যাকটেরিওফাজ ভাইরাস এইচএসসিতে তোমরা যখন ভর্তি পরীক্ষা দেওয়ার আগেও বা ব্যাকটেরিওফাজ ভাইরাসের নাম শুনছো। তারপর তোমাদের কেন ভাইরাস ভাইরাস এখানে অ্যাকচুয়ালি আমি জানি না, জন্য কথাটা এইচএসসি লেভেলের কথাটা বলা। ব্যাকটেরিওফাজ ভাইরাসটা হচ্ছে যে যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সকল ভাইরাস বলা হয় ব্যাকটেরিওফাজ ভাইরাস। এই যে টিটো ভাইরাস, ব্যাকটেরিওফাজ ভাইরাস ছিল এরকম আর কি। তো ব্যাকটেরিওফাজ ভাইরাস গুলো যখন একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, যে কোনো একটা ব্যাকটেরিয়া, যে সব ব্যাকটেরিয়া না, যে ব্যাকটেরিয়ার অনেকগুলো স্ট্রেন থাকে। করোনা ভাইরাসের যে এরকম বারবার ভেরিয়েন্ট চেঞ্জ হচ্ছে, এরকম একটা ব্যাকটেরিয়ারও অনেকগুলো স্ট্রেন থাকতে পারে। তো যে সকল স্ট্রেনকে সে ইনফেক্ট করার পরে, যে সকল স্ট্রেনকে সে ইনফেক্ট করার পরে তারা কতগুলো স্পেসিফিক কতগুলো টক্সিন তৈরি করে, এগুলোকে বলা হয় লাইসোজেনিক স্ট্রেন। এগুলোকে বলা হয় লাইসোজেনিক স্ট্রেন। মানে এই জিন গুলো, এখানে জিন থাকবে, স্ট্রাকচারাল জিন থাকবে, এগুলো ফিক্স করা থাকবে অনেকটা এরকম। সহজ বাংলায় হচ্ছে যে এদেরকে বলা হয় লাইসোজেনিক স্ট্রেন। লাইসোজেনিক স্ট্রেন কারা করে? বি সি ডি ই, এই 4টা। এর মধ্যে বিজি হচ্ছে বোটুলিনাম টক্সিন, বোটুলিনাম টক্সিন। তারপর হচ্ছে যে তোমার কলেরা টক্সিন, আমরা আস্তে আস্তে পড়বো অবশ্য। কলেরা টক্সিন, তারপর হচ্ছে ডিফথেরিয়া টক্সিন। ইলেকট্রোজেনিক টক্সিন অবশ্য ইলেকট্রোজেনিক কলমটা ইলেকট্রোজেনিক টক্সিন অফ Streptococcus pyogenes, Streptococcus pyogenes, Streptococcus pyogenes, Streptococcus pyogenes। তাহলে বোটুলিনাম টক্সিন, কলেরা টক্সিন, ডিফথেরিয়া টক্সিন,
রেসপিরেটরি টক্সিন হবে অ্যাক্সিডেন্ট, এগুলো হচ্ছে ল্যাক্টোজেনিক স্ট্রেন। সাধারণত মানে রাসায়নিক স্ট্রেন মানে কি, এগুলো সবাই ব্যাকটেরিয়াফাজ ভাইরাস দ্বারা, এই যে আমি বুঝাবো আরেকটা, যেমন এখানে ডিপথেরিয়া টক্সিন, এটা একটা ব্যাকটেরিয়াফাজ ভাইরাস, কর্নেব্যাকটেরিয়াম ডিপথেরিয়াকে এফেক্ট করে আলটিমেটলি কতগুলো স্পেসিফিক জিন এখানে মিউটেশন করায় ডিপথেরিয়া টক্সিন তৈরি করবে, সবসময় এটাই তৈরি হবে, ডিপথেরিয়া টক্সিন তৈরি হবে। ঠিক একইভাবে কলেরা টক্সিন, ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়ার নাম শুনছো, ওই কলেরাকে ব্যাকটেরিয়াফাজ আক্রমণ করে জিনটাকে ফিক্সড করে এই স্ট্রেন গুলো তৈরি করবে, কলেরা টক্সিন তৈরি করবে। তারপর হচ্ছে বোটুলিনাম টক্সিন, কেমন বোটুলিজম ফুড পয়জনিং, কলেরা টক্সিন কলেরা করবে, এরকম আর কি। তাহলে এগুলো হচ্ছে কি লাইসোজেনিক স্ট্রেন মানে কি, আবার বলছিলাম যে ব্যাকটেরিয়াফাজ দ্বারা ইনফেক্টেড হয়ে গেলো হয়। তো আমাদের কর্নেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া শেষ। এরপর আছে আমরা ক্লোস্ট্রিডিয়ামের আন্ডারে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, সবগুলো আমাদের এখন আসতে সম্ভব না মনে হচ্ছে। এর মধ্যে একটা, যেটা যতটুকু পারিতে এখন টানতে থাকি, এর মধ্যে একটা হচ্ছে যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, কেমন ক্লোস্ট্রিডিয়াম টিটানি, যেটা তোমাদের অবশ্যই লাগবে, যেহেতু তোমরা ওরাল ক্যাভিটি নিয়ে বেশি জানো। ক্লোস্ট্রিডিয়াম টিটানি, তুমি যে কোনো একটা পেশেন্ট আসছে, দাঁত এক্সট্রাকশন করবে, অথবা জিহ্বার সমস্যা, অথবা দাঁত বাঁকা, any kind of procedure whenever you will do, তোমাকে আগে একটা পেশেন্ট হিস্ট্রি নিতে হবে, সে টিটানাস ভ্যাকসিন নিচ্ছে কি। অথবা তোমাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে, যদি ডাক্তার হচ্ছে, একটা প্রেগনেন্ট মহিলা আসছে তোমার টুথ এক্সট্রাকশন করবে, তখন তুমি তাকে টিটানাসের ভ্যাকসিন দিবে কিনা, টিটিআইজি দিবে কিনা। অথবা ছোটবেলা থেকে যেগুলো করে আসছো, এই যে হাত পা কাটা গেছে, গ্রামে সবাই জিজ্ঞেস করে ওকে আইটিএস মারবা কিনা। তারপর হচ্ছে তোমার এই হাবিজাবি এরকম প্রশ্ন অনেক সম্মুখীন হবা। অথবা তুমি নিজেও চিন্তা করবা, তোমরা যেহেতু ফিমেল, 15 বছরের পর থেকে তোমরা টিটি ভ্যাকসিন দিয়ে আসছো, তাহলে তুমি টিটি ভ্যাকসিন দিয়ে 5 বছরের মধ্যে যদি তোমাদের বিয়ে হয়, তোমাদের বাচ্চা নেওয়ার সময় টিটি ভ্যাকসিন দিতে হবে কিনা। অথবা তুমি এখন একটা টিটি ভ্যাকসিন শেষ করছো, এখন তোমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা কাটা গেছে, তুমি টিটিআইজি দিবে কিনা। তো সব তোমাকে জানা রাখতে হবে, যেহেতু আমি কি ক্লাস কন্টিনিউ করবো নাকি ক্লোজ করে দেবো, তোমরা বাসায় করে নিবা। ভালো না লাগলে ক্লাস নিয়ে লাভ নাই, তো বাসায় করে নিবা, আইটেম নিবে। কন্টিনিউ করবো নাকি করবো না, যারা চ্যাটে লিখতে হবে চ্যাটে হলেও লিখতে হবে, কোনো সমস্যা নেই, পার্সেন্টেজ পেয়ে যাবে, পার্সেন্টেজ সমস্যা হবে না। করাই দিতাম মালি, হ্যাঁ। বাকিরা কি বলতেছে বলো, ক্লাস ভালো না লাগলে বলে দাও। কে কিছু বলতেছে না কেন? আচ্ছা তাহলে সময় নষ্ট করে রাখতে। দেখো এটা হচ্ছে ওয়েদারটা হচ্ছে খুব রোমান্টিক, হ্যাঁ। আমি কলেজেও যাই নাই, ছুটি নিয়েছিলাম, তারপরে ক্লাসটা নিতে হচ্ছে আর কি। হ্যাঁ, ক্লোজ স্টেডিয়াম, হ্যাঁ ক্লোজ স্টেডিয়াম পড়াচ্ছিলাম না, আমরা শুরু করছিলাম ক্লোজ স্টেডিয়াম। আমি কি শুরু করবো? Recording in progress. আচ্ছা, ক্লোজ স্টেডিয়াম ঠিক আছে। মনে করো তোমরা একটা পেশেন্ট আসছে, তুমি ম্যাক্সিলোফেসিয়াল কোনো একটা সার্জারি করছো, ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি করার পরে অথবা একদম সিম্পল বলে তুমি একটা টুথ এক্সট্রাকশন করছো, আর কিচ্ছু করো নাই, একটা দাঁত তুলে নিছো, আর কিচ্ছু করো নাই। পেশেন্ট 10 দিন পরে বলতেছে যে ও মুখটা খুলতে পারতেছে না, মুখটা ফিক্সড হয়ে আছে, মুখটা খুলতে পারতেছে না। তুমি তুমি তো পাত্তা দিতে হবে, আমি একটা দাঁত খুলছি, মুখ খুলতে পারতেছে না, আমি কি জানি, বললে তো হবে না। তাহলে অথবা বলতে পারে পেশেন্টটা তার মুখের এই মাসেল গুলা, আমাদের যে অ্যাঙ্গেল অফ দ্য মাউথের যে মাসেল গুলো আছে, মাসেল গুলো টক হয়ে আছে, এরকম করে শক্ত হয়ে আছে, প্লাস্টিক হয়ে আছে, হতে পারে। অথবা এটা বাদ দিলাম, তোমাদের কোন একটা আত্মীয় একটা অপারেশন করার পরে, অপারেশন করছে পায়ে, মনে করো পায়ের আঙুলে একটা অপারেশন করছে, একটা আঙুল অপারেশন করছে, কিছুদিন পরে বলতেছে যে তার পুরা দেহের মাংসগুলা প্লাস্টিক হয়ে প্যারালাইজড হয়ে মতো আছে,
নাপতে পারতেছে না পুরো, অথবা মুখ খুলতে পারতেছে না। অপারেশন করতে কিন্তু হাত পায়ের আঙুলে, বলতেছে মুখ খুলতে পারতেছে না, মুখের মাংস পেশিগুলো শক্ত হয়ে আছে, টকটাস হয়ে আছে। তো একটা ছাড়নিক আছে, অথবা এত বেশি সিভিয়ারিটি পাত্তা দিচ্ছে না, মানে তারপরে মুখ খুলতে পারতেছে না, ডাক্তার দেখাচ্ছে না, এরকম করে পাত্তা দিচ্ছে না গ্রামের কেউ। পরে দেহটা পুরো এরকম করে বাঁকাই গেছে, এরকম করে বাঁকাই গেছে দোনকের মতো, পুরো দেহটা এরকম করে বাঁকাই গেছে। তোমরা কমিউনিটি মেডিসিনে পড়ছো। একটা হচ্ছে মুখটা খুলতে পারতেছে না, লজ্জ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, সরি আমি আসলে ভিডিও সম্পর্কে কম জানি, সরি। তাহলে তোমাদের মুখটা খুলতে পারতেছে না, এটা হচ্ছে লজ্জ। লজ্জ মানে মুখটা খুলতে পারছে না, লক হয়ে আছে মুখটা। আস্তে আস্তে শুধু শুনতে থাকলে হবে, বাকিটা বয়ে পড়লে তোমরা তাড়াতাড়ি সময় নষ্ট না পারবা। মুখটা একদম লক হয়ে আছে, লজ্জ। এরকম লজ্জ হয়ে আছে, আর মুখের এই মাংসপেশিগুলা এরকম করে শক্ত হয়ে আছে, যেমন রায়সা ছাটনি। তারপর অথবা তার এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, অতিরিক্ত ঘামাচ্ছে, মাথা ব্যথা করতেছে, তারপর হচ্ছে মাংসপেশিগুলো পেইন করতেছে, প্রচন্ড পেইন, নাড়াতে পারতেছে না এরকম। আরো যদি সিভিয়ারিটির দিকে যায়, আরো যদি এবং অ্যাবডোমিনাল মাসেল গুলো, এই যে পেটের মাসেল গুলো, অ্যাবডোমিনাল মাসেল গুলো রিজিড হয়ে গেছে, শক্ত হয়ে আছে। অথবা আরো যদি পাত্তা না দিয়ে পুরো দেহটা, এই যে এক্সটেন্সর মাসেল যেগুলো আছে, নেকের এক্সটেন্সর মাসেল, তারপর হচ্ছে তোমার ব্যাকের মাসেল, এগুলো সবগুলো এরকম করে বাঁকা হয়েছে, পেশেন্টটাকে বাঁকা হয়েছে। কিন্তু তেমন খুব বেশি পেন হিসাব হিসাব করে, কিন্তু ওর সেন্সেশন কিন্তু খুব ভালো। পেন পাচ্ছে কিন্তু আমি পেনের হিসাব পরে বলতে থাকি, ওর কিন্তু সেন্সেশন খুব ভালো, তোমার সাথে কথা থেকে শুরু করে সবকিছু সেন্সেশন ভালো, কিন্তু এগুলো অটোমেটিক বাঁকা হয়ে যাচ্ছে, অথবা মুখগুলা লক জ হয়ে আছে, সব কিন্তু সেন্সেশন ভালো। এবং সেন্সেশন তুমি যখন তাকে ডাকবা, অথবা কোনো একটা শব্দ শুনতে চাই, যে আমার কথা লেকচারের সময় এখানে একটা ছোট বাচ্চা ওদিকে যাও, বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, তাহলে এই সেন্সেশন গুলা এই টিটেনাসের পেশেন্টের জন্য খুব বেশি মারাত্মক। কারণ প্রতিটা সেন্সেশন যত রিফ্লেক্ট করার চেষ্টা করবে, যত সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে, বার্তাটা রিসিভ করার পরে সে যখন এটার একটা ক্রিয়া দেখাবে, যখন যেখানে ক্রিয়া দেখা হবে সেটা সেখানে দেখে যাবে। মনে করো ও এমনি শুয়ে আছে বিছানায়, এরকম করে ফ্ল্যাট হয়ে শুয়ে আছে, ফ্ল্যাট হয়ে শুয়ে আছে, যখন ওকে কেউ ডাকছে, ও যখন গাড়ি ফিরাচ্ছে, তখন এটা এরকম যে ফিরাচ্ছে, এটা এরকম দেখা হয়ে যাচ্ছে, এটা আর এদিকে আনতে পারতেছে না, অনেকটা এরকম। যত রিয়েকশন দেখাবে তত বাঘা হতে থাকবে, অনেকটা এরকম দৌড়ের মতন এরকম করে দেখে যাবে। অথচ বিছানা হচ্ছে এটা, আর বিছানা হচ্ছে এটা। কথা হচ্ছে যে টিটেনাসের পেশেন্টকে, তাহলে আমাদেরকে টিটেনাসের পেশেন্ট হচ্ছে শব্দের প্রতিক্রিয়া দেখায়, এরকম করে করে মানে যত রিয়েকশন হচ্ছে তত দেখে যাচ্ছে। আমি সংক্ষেপে বলতেছি, জাস্ট বড় হতে হতে আরো অনেক কিছু বলতাম, মানে তোমার ক্লো দিয়ে যাচ্ছি। তাহলে এখন কিছু ক্লো দিয়ে যাচ্ছি মানে তোমার করতে সুবিধা হওয়ার জন্য। তাহলে এই টিটেনাসের পেশেন্টটা হয়েছিল কি, করছিল একটা পায়ের আঙুলের সার্জারি, অথবা পায়ের আঙুল একটা প্যারাক্টোস আর কিছু না, আর ইঞ্জুরি হয়ে বসে আছে মুখে, অ্যাবডোমিনে, পুরো দেহ জুড়ে ইঞ্জুরি হয়ে বসে আছে। কেন? কেন আনসার গুলো আমরা দিব। এখানে যতগুলো ব্যাকটেরিয়া আছে, মনে করো আমাদের এখানে, আমরা আবারও বলতেছি, এটা ছিল বেসিলাস, বেসিলাসের আন্ডারে, বেসিলাসের আন্ডারে ব্যাকটেরিয়া ছিল যে বেসিলাই দন্ডাকৃতির আন্ডারে ছিল যে বেসিলাই ক্লোস্ট্রিডিয়াম, আর একটা ছিল যে কি কর্নিব্যাকটেরিয়াম, কেমন কর্নিব্যাকটেরিয়াম। তো কর্নিব্যাকটেরিয়াম যেটা ছিল এটা নিজে নিজে কাজ করছিল, ব্যাকটেরিয়াটা কি করছিল আমাদের এখানে সেটেল হয়ে নিজে নিজে কাজ করছে, এটা যা করে নিজে করে, এটা কাউকে দিয়ে কাজ করে না। কর্নিব্যাকটেরিয়াম যা করবে নিজে করবে। কিন্তু ক্লোস্ট্রিডিয়াম, এরা যত ভাই আছে সব ভাই এক একটা পণ্ডিত, ক্লোস্ট্রিডিয়ামের আন্ডারে যতগুলো ভাই আছে এরা সব পণ্ডিত, এরা সব অলস প্রকৃতির মানুষ, এরা নিজেরা কাজ করে না, এরা কাজ করে যে স্পোরের সাহায্যে, ধনী লোক এগুলা, এরা কাজ করে কার সাহায্যে, স্পোরের সাহায্যে। ক্লোস্ট্রিডিয়ামের সবাই এরা কাজ করে কার সাহায্যে, স্পোরের সাহায্যে। বা স্পোর সম্পর্কে জানা, কিন্তু জেনারেল ব্যাকটেরিয়াতে পড়ছে, তাহলে ওরা স্পোরের সাহায্যে কাজ করে। এই ক্লোস্ট্রিডিয়াম গুলা নিজেরা কাজ করে না। এবং এদের প্রধান শত্রুটা হচ্ছে অক্সিজেন, এরা অক্সিজেন যতক্ষণ থাকে
ততক্ষণ এরকম করে করে মাথা নিচু করে থাকে। যেই অক্সিজেনের অ্যাবসেন্স পাবে মাথা উঁচু হয়ে উঠবে, সাথে সাথে স্পোরের সাথে রিয়েকশন শুরু করবে। তাহলে ক্লোস্ট্রিডিয়ামের শত্রুকে অক্সিজেন, ক্লোস্ট্রিডিয়ামের শত্রুকে অক্সিজেন। আগেরটা ছিল কর্নিব্যাকটেরিয়াম, এদের পছন্দ ছিল অক্সিজেন, এর জন্য তো রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে গিয়ে ইনফেকশন করতেছে। আমাদের এখানে প্যারিসের এখানে করতেছে, এখানে অক্সিজেনে ভরপুর, অক্সিজেন নিচ্ছি যাচ্ছে, সব দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কর্নিব্যাকটেরিয়ামটা ছিল যে অক্সিজেন পছন্দ করতো, অক্সিজেনের খাবারে থাকতো, অক্সিজেনের খাবারে থাকতো, মানে কর্নিব্যাকটেরিয়ামটা ছিল অ্যারোবিক ব্যাকটেরিয়া, কর্নিব্যাকটেরিয়ামটা ছিল অ্যারোবিক ব্যাকটেরিয়া। কিন্তু ক্লোস্ট্রিডিয়াম, ক্লোস্ট্রিডিয়াম এদের শত্রু হচ্ছে অক্সিজেন। তাহলে এরা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম হচ্ছে যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম হচ্ছে যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অক্সিজেন পছন্দ করে না, অক্সিজেন শত্রু, এদের অক্সিজেন শত্রু। যতক্ষণ অক্সিজেন থাকবে ততক্ষণ এরকম করে মাথা নিচু করে থাকে। যেই অক্সিজেন চলে যাবে সুন্দর করে মাথা উঁচু হয়ে স্পুট তৈরি করবে, এবং এই স্পুট ধ্বংসযজ্ঞ চালাবে, স্পুট কি চালাবে, ধ্বংসযজ্ঞ চালাবে, যেদিকে যা পারে সব ধ্বংস হবে। এবং এই স্পুটটা মারাত্মক কেন, এই স্পুটটা মারাত্মক কেন, এরা এই স্পুট গুলা দুইটা টক্সিন তৈরি করে, এই স্পুট গুলা দুইটা টক্সিন তৈরি করে। এর মধ্যে একটা হচ্ছে টিটানাস প্লাজমিন, টিটানাস প্লাজমিন, আরেকটা হচ্ছে টিটানোলাইসিন, আরেকটা হচ্ছে টিটানোলাইসিন। তাহলে এই স্পুটটা, এই যে স্পুট গুলো দেখো অক্সিজেন চলে গেছে, মাথা উঁচু হয়ে উঠছে, জুম করে স্পুট তৈরি করছে, স্পুটের সাহায্যে দুইটা টক্সিন তৈরি করে, টিটানোলাইসিন। এবং এবং এই টিটানোলাইসিনটা আমি আসলে সংক্ষেপে দেখাচ্ছি, এগুলো ক্লোস্ট্রিডিয়ামে তৈরি করে, আমি তাদেরকে সংক্ষেপে আগায় যে স্কুলগুলো দিয়েছি। আমি যদি ডিটেলস পরে দিয়ে আমি শেষ করতে পারবো না, তোমাদের এই পুরো ক্লাসের জন্য দিচ্ছে একটা ক্লাস টিটানোলাইসিন। এখন টিটানোলাইসিন পছন্দ হচ্ছে যে এই টিটানোলাইসিন আদান দিচ্ছে তো টিটানোলাইসিন কেমন, এই টিটানোলাইসিনের পছন্দ হচ্ছে যে আমাদের মোটর নার্ভ, মোটর নার্ভ, আমাদের নার্ভ দুধের সেন্সরে পাথওয়ে, মোটর পাথওয়ে, মোটর পাথওয়ে গুলো হচ্ছে উল্টা, আমার হাত থেকে সেন্সেশন এদিকে নিয়ে যায়। এবং আমার ইচ্ছা হচ্ছে যে কলমটা আমি ছেড়ে দিব, আমার ইচ্ছা হচ্ছে কলমটা আমি ছেড়ে দিব, এই যে ছেড়ে দিলাম হাতের আঙুলগুলো, এটা তোমরা সেন্সরি মোটর তোমরা জানো, তারপরে আমি একটু বলতে চাচ্ছি, মানে আমার এদিকে সেন্সেশনটা নিয়ে যে সেন্সরি আমরা জানি, আর মোটর নার্ভের সাথে আমি এই কাজগুলো করতেছি, যেটার সাথে আমি কাজগুলো করবো এই মোটর নার্ভ, এই মোটর নার্ভটাকে ওরা পছন্দ, টিটানোলাইসিন বা ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ওদের পছন্দ হচ্ছে মোটর নার্ভ। কেমন, ওরা কেমন করে পছন্দ সেভাবে আমরা পরে বলছি। মোটর নার্ভের সাহায্যে এরা আলটিমেটলি আমাদের স্পাইনাল কর্ডে যায়, এটা আমাদের স্পাইনাল কর্ডে যায়, কোথায় যাবে, আমাদের স্পাইনাল কর্ডে। জাস্ট সংক্ষেপে দেখাতে, স্পাইনাল কর্ডে যাবে, স্পাইনাল কর্ডে যাবে মানে আমাদের এটা স্পাইনাল কলামে যাবে, স্পাইনাল কলামে। তোমরা যেহেতু ফিজিওলজি পড়ে আসছো, ফিজিওলজিতে আমি একটা ফিজিওলজি পড়াচ্ছি, মনে করো এটা তোমাদের, এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা স্পাইনাল কলাম, এটা স্পাইনাল কলাম মনে করো শেষ। এখান থেকে কতগুলো নার্ভ আসে, এখান থেকে কতগুলো নার্ভ ফাইবার আসে, আবার এখানে ইন্টার নিউরন আসে, আবার এদিক থেকে যে নার্ভ গুলো যায়, হ্যাঁ, এটা মনে করো একটা মাংসপেশিতে থাকে, এটা একটা মাংসপেশি, কেমন। তাহলে এই যে মাংসপেশি বা মাসেল, আর এখান থেকে দেখা যাচ্ছে না, যাচ্ছে না মালিহা, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের সেরেব্রাম থেকে এরকম করে নার্ভ আসছে, আর এদিকে একটা নার্ভ আসছে, উপরেরটাকে আমরা বলি যে আপার মোটর নিউরন, নিচেরটাকে বলে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন এই জায়গা থেকে প্রিমোটর নার্ভ থেকে কতগুলা, এখান থেকে কতগুলা কি আসে, আমরা জানি যে তোমার গাবা আসে বা ফিজিওলজি, এগুলো ফিজিওলজি, আমার এগুলো পড়ানো উচিত না, তারপর একটু বলে যাচ্ছে গাবা গ্লাইসিন আসে, কেমন। গাবা গ্লাইসিন এইটাকে, এই যে এই নার্ভ ফাইবারটাকে যে ইনহিবিট করে, এরা কি করে, এটা ইনহিবিট করে। নর্মালি ও যে কাজটা করে, এক্সাইটেশনের কাজ বা যাই করে, লোয়ার মোটর নিউরন বা স্পাইনাল কলাম থেকে, আমার স্পাইনাল কলাম থেকে আমার হাতের এই যে ফাইবারটা, স্পাইনাল কলাম থেকে আমার এই হাতের ফাইবারটা, স্পাইনাল কলাম থেকে আমার এই হাতের ফাইবারটা, এটা কাজ হচ্ছে মকরা এক্সাইটেশন করা। তো আমার এই যে মাসেল গুলো আমি যে
আমি যে মনে করো এখন কন্ট্রাক্ট করতেছি, এটা ও নিয়ন্ত্রণ করে। এখন ওকে ইনহিবিট করে যে কিন্তু আমাদের আপার মোটর নিউরন যে বেশি হয়ে গেছে, আর কন্ট্রাক্ট করার দরকার নেই। এবার আমি এখানে এটা ধরতেছি কলমটা, এতটুকু চাপ দিচ্ছি, তখন আপার মোটর নিউরন বলতেছে ওকে এই আর বেশি চাপ দেওয়ার দরকার নেই, তখন ও আর দিচ্ছে না, অনেকটা এরকম। তাহলে ও হচ্ছে যে ওকে এই যে বাধা দিচ্ছে আর চাপ দেওয়ার দরকার নাই, এটা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের সাহায্য করতেছে, গাবা অথবা গ্লাইসিন। এতটুকু বুঝতে। এখন আসো এই মাসেলটা মনে করো আমার হাত অথবা আমার পা, তো এইখানে আমার এখানে ইঞ্জুরি হয়েছে, একটা প্যারেক করছে, অথবা এখানে একটা অপারেশন করছে মালিহা, অপারেশন করার পরে ব্যান্ডেজ করছে, এই করছে সেই করছে, তারপরে এটা বাইরের জীবাণুর সংস্পর্শে আসছে, বাইরের ধুলাবালির সংস্পর্শে আসছে, বাইরের মাটির সংস্পর্শে আসছে, আসার পরে তাহলে এখন এখানে এই মাসেলের ভিতর ধুলাবালি মাটিতে ক্লোস্ট্রিডিয়াম টিটানি থাকে, ধুলাবালি মাটিতে ক্লোস্ট্রিডিয়াম টিটানি অবস্থান করে। দূষিত মাটিতে, খর্তমাক্ত মাটিতে, ময়লাতে ক্লোস্ট্রিডিয়াম টিটানি অবস্থান করে। এখন আমার এখানে হাতে বলো পায়ে বলো মাংসপেশি যেটাতে অপারেশন হয়েছে বা যেটাতে প্যারেক করছি, ছিদ্র দিয়ে সুন্দর করে ক্লোস্ট্রিডিয়াম টিটানি ঢুকছে, ঢুকে সে স্পুট তৈরি করছে। বালিহা আমার কথাকে শোনা যাচ্ছে নাকি আমি বললে বলতেছি? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা এখন গেলে আলটিমেটলি এখানে যে নার্ভ এন্ডিং আছে, মোটর নার্ভ এন্ডিং, এটা হচ্ছে একটা মোটর নার্ভ এন্ডিং। তো মনে করো এখান থেকে ক্লোস্ট্রিডিয়াম টিটানি এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে নার্ভ এন্ডিং আসছে, নার্ভ এন্ডিং দিয়ে উঠতেছে রেট্রোগেট, উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে। এখন উল্টা দিকে গিয়ে আলটিমেটলি এটা আমাদের এই যে গাবা গ্লাইসিন যেখান থেকে রিলিজ হয়, ওকে এখানে ব্লক করে দিবে, ব্লক করে দেওয়ার পর গাবা গ্লাইসিন রিলিজ হতে পারবে না। তখন এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেগুলো আছে, গাবা গ্লাইসিন ব্লক করে দিবে, তাহলে আমার যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেগুলো আছে সেগুলোকে সে কাজ করতে দিবে না, কোনো কাজ করতে পারবে না। তখন আমি আবারও বলি, আমাদের যখন কতগুলো আবার শূন্য, তারপর আর ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমি এখন তুমি একটা যে কোনো জায়গায় একটা অপারেশন করলা, অথবা প্যারেক করছো, অথবা তোমার যে কোনো ধরনের একটা টিস্যুটা ইনজুরি হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, তুমি অ্যাক্সিডেন্ট করার পরে, অথবা হতে পারে এটা একটা ক্লিন কাট মানে একটা চল একটা প্যারেক করছো, অথবা একটা পিন, তোমরা যে সেফটি পিন বা বিভিন্ন কিছু মেয়েরা ইউজ করে একটা পিন করছে, এরকম এটা যদি ক্লিন কাট হয়, ইনজুরি হওয়ার চান্স কম। তারপর আমরা ধরে নিলাম যে সেটা পাত্তা জানে, ওইটা দিয়ে মনে করো কোনো কারণে পাত্তা না দেওয়ার কারণে ওই সেফটি পিন যেদিক দিয়ে ঢুকছে সেদিক দিয়ে সুন্দর করে একটা ওই এরিয়াতে যদি কোনো কারণে ওই ক্লোস্ট্রিডিয়াম টিটানি এন্ট্রি করছে, ধুলাবালি মাটিতে ক্লোস্ট্রিডিয়াম টিটানি অহরহ থাকে, এই ক্লোস্ট্রিডিয়াম টিটানি কি করবে, তোমার এন্ট্রি করবে। অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাংস পেশিগুলো ছিঁড়ে এবড়ো হয়ে গেছে, সেখানে ক্লোস্ট্রিডিয়াম টিটানি এন্ট্রি করছে, অনেকভাবে হতে পারে। অথবা এগুলোই বাদ দিলাম, একটা কেউ কাউকে ছুরি ঢুকা দিচ্ছে, ক্লোস্ট্রিডিয়াম টিটানি পরবর্তীতে হতে পারে। অথবা একটা প্রেগনেন্ট মহিলা যেমন বাচ্চা জন্ম দেওয়ার সময় যে একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়, সেখানেও তোমার টেটানাসের ইনফেকশন হতে পারে। বিশেষ করে তোমার মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, তোমার বাচ্চা জন্ম নেওয়ার চেয়ে অ্যাবর্শনের সময় টেটানাস হওয়ার চান্স বেশি। মাইন্ডেড, যেটা অ্যাবর্শন করে এই অ্যাবর্শনের সময় টেটানাস হওয়ার চান্সটা খুব বেশি। মানে নর্মাল যে প্রসিডিউরে বাচ্চা হচ্ছে, হ্যাঁ, নর্মাল যে ডেলিভারি হচ্ছে, এটা তো বেশি হবে। এখন যেখানে সে ইনফেকশন হবে, এটা এখানে লোকালাইজ থাকবে, কোথাও যাবে না, ক্লোস্ট্রিডিয়ামগুলো এখানে লোকালাইজ থাকবে। কিন্তু যদি সেখানে দেখা যাচ্ছে যে এত বেশি টিস্যুগুলো ইনজুরি হয়েছে যে ব্লাড সার্কুলেশন আসতেছে না, ব্লাড সার্কুলেশন কমে গেছে, ব্লাড সার্কুলেশন যদি কমে যায়, মাথা মনোযোগ দিচ্ছে না, কোনো কারণে যদি ব্লাড সার্কুলেশন কমে, ব্লাড কম আসে, আমরা জানি যে ব্লাডের মধ্যে থাকে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে যে অক্সিজেন ক্যারি করা। তাহলে কোনো জায়গায় যদি ব্লাড কম আসা মানে হচ্ছে যে হিমোগ্লোবিন কম আসা, আর হিমোগ্লোবিন কম আসা মানে হচ্ছে যে অক্সিজেন কম আসা। আমি বলছিলাম যে ক্লোস্ট্রিডিয়ামের সূত্র হচ্ছে অক্সিজেন যদি না আসে ও মাথা ছাড়া দিয়ে ওঠে, অক্সিজেন যখন আসবে না সে মাথা ছাড়া দিয়ে উঠবে। তাহলে ব্লাড থাকলে যখন করে না, যারা
সাউন্ড এরকম বলে তো শোনা যাবে না। মিউট করো। এই আমি কাকে জানি মালিহাকে মনে হয় কাকে জানি হোস্ট বানাইছি। মিউট করে দাও। তো বললাম যে আমরা তাহলে এখন যেখানে ব্লাড সার্কুলেশন কম হবে, অক্সিজেন কম আসবে, তখন সে মাথা চারা দিয়ে উঠবে, তখন সে মাথা চারা, কারণ অক্সিজেন না আসলে অক্সিজেন আসবে না, মনে করো ব্লাড সার্কুলেশন কম, তাহলে হিমোগ্লোবিন কম, অক্সিজেন কম, মানে অক্সিজেন নাই, অক্সিজেন না থাকলে ক্লোস্ট্রিডিয়াম এখন মাথা চারা দিয়ে উঠবে, ক্লোস্ট্রিডিয়াম তখন মাথা চারা দিয়ে উঠবে এবং সে কি করবে, অ্যাসপোর তৈরি করবে। কি তৈরি করবে? অ্যাসপোর তৈরি করবে। আমার কথা বোঝা গেছে? অথচ সে কি তৈরি করবে? অ্যাসপোর তৈরি করবে, তখন অ্যাসপোর প্রোডাকশন হবে। মুছে দিচ্ছি। তাহলে অ্যাসপোর প্রোডাকশন হবে। কি প্রোডাকশন হবে? এখন অ্যাসপোর তৈরি করবে। কি তৈরি করবে? অ্যাসপোর তৈরি করবে। তাহলে আমি আবার বলতেছি, যখন একটা টিস্যু যদি ইনজুরি হয়, সেখানে যদি ব্লাড সার্কুলেশন কম থাকে, অক্সিজেন কম আসবে, অক্সিজেন কম আসলে তোমার অ্যাসপোরটা কি হবে, মানে ব্যাকটেরিয়াটা ক্লোস্ট্রিডিয়াম এখন এতদিন ছিল ব্যাকটেরিয়া, সে এখন অ্যাসপোরে কনভার্ট হচ্ছে, অথবা অ্যাসপোর তৈরি করছে, জার্মিনেশন অ্যাসপোর তৈরি করছে, অ্যাসপোর তৈরি করছে। কারণ আমরা বলছিলাম যে অক্সিজেন যখন থাকবে না তখনই সে অ্যাসপোর তৈরি করতে পারে, অক্সিজেন থাকলে সে পারে না। এতদিন অক্সিজেন ছিল, মনে করে এখানে ক্লিন কাট ওন, এখানে অক্সিজেন আছে যথেষ্ট পরিমাণে, কিচ্ছু হবে না, কিছুই হবে না। কিন্তু সেটা যদি ভেতরে যেতে পারে, মাসেল লেয়ারের ভেতরে ঢুকতে পারে, একটু ভেতরে গভীরে ঢুকতে পারে, তখন তোমার সমস্যা। কারণ তোমরা ইতিমধ্যে ছোটবেলা থেকে আয়নার সামনে গিয়ে অনেকগুলো এরকম একনি বা ব্রণ হলে এরকম করে ফুটুস ফুটুস ফুটাও, সেখানে তোমার এগুলো বাইরের সংস্পর্শে আসতেছে, আসলেও সেখানে তোমার হয়তো বারবার চিটে না চাইটি আছে, এগুলো দিতে হচ্ছে না, কেন? এগুলো অক্সিজেনের সংস্পর্শে আসছে, বাইরে আছে, বাইরে বাইরে দেখে আসছে, ভেতরে ডিপ ইঞ্জুরি হচ্ছে না। যে কোনো ডিপ ইঞ্জুরি বা একটু এন্ট্রি করলে, সাধারণত মাসেল লেয়ারে গেলে যেখানে অক্সিজেনের ল্যাকিং থাকার চান্স আছে, সেখানে গেলেই ক্লোস্ট্রিডিয়াম সমস্যা করে। শুধুমাত্র এখানে না, গাঁটের ভিতরে, আমাদের ইন্টেস্টাইনের ভিতরে, তারপর যেখানে অক্সিজেনের স্বল্পতা, অক্সিজেনের ঘাটতি হতে পারে, সেখানে ক্লোস্ট্রিডিয়াম ইনফেকশন করে। ক্লোস্ট্রিডিয়াম সব বাইরা এখানে ইনফেকশন করে, যেখানে অক্সিজেন নাই সেখানে। যেমন ওরা কখনো রেসপিরেটরি ট্র্যাক্ট জাতীয় এগুলোতে ইনফেকশন করে না, এখানে অক্সিজেনের প্রাচুর্যতা বেশি, অক্সিজেনের প্রাচুর্যতা বেশি। তাহলে এখন কি বললাম আমরা? ওরা অ্যাসপোর্ট তৈরি করলো, অ্যাসপোর্ট থেকে কতগুলো টিটানাস পাসমিন তৈরি করলো, টিটানাস পাসমিন তৈরি করে, টিটানোলাইসিন তৈরি করে, মেনলি হচ্ছে টিটানাস পাসমিন। তাহলে টিটানাস পাসমিনটা তৈরি হলো মাসেলের এখানে, টিটানাস পাসমিন তৈরি হলো, এই টিটানাস পাসমিনটা এখন দিক দিয়ে উঠবে, টিটানাস পাসমিনটা মোটর নার্ভ এন্ডিং দিয়ে উল্টা দিকে উঠবে। ওতে আমাদের সেই যে স্পাইনাল কর্ডের এখানে একজনাল যে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল আছে, যেখান থেকে গাবা গ্লাইসিন রিলিজ হতো, সেখানে সে ব্লক করে দিবে। মেন কথা হচ্ছে সে গ্যাংলিওসাইট রিসেপ্টরগুলোকে ব্লক করে দিবে, গ্যাংলিওসাইট রিসেপ্টরগুলোকে ব্লক করে দিবে। তাহলে গাবা গ্লাইসিন রিলিজ হবে না, তখন বলছিলাম যে নর্মালি আমার হাতে এতটুকু কলমটা চাপ দিতে এতটুকু অল্প করে, কিন্তু যখন ওকে ইনহিবিটরি করে দেয় আপার মোটর নিউরন, উপরের নিউরনটা, এখন ওটাই ব্লক, গাবা গ্লাইসিন ব্লক আসতে পারছে না। তখন ওটা এমন ভাবে চেপে ধরবে, পুরো মাসেলটা স্পাস্টিক হয়ে আসবে, এবং এরকম প্যারালাইসিস থাকে বলা হয় স্পাস্টিক প্যারালাইসিস, এবং এই প্যারালাইসিসের কারণে লকজ, রাইসাস সার্ডোনিকাস, ওপিস্টোটোনাস, অ্যাবডোমিনাল মাসেল রিজিডিটি এগুলো হবে। মেন কথা হচ্ছে আপার মোটর নিউরনটাকে ব্লক করে দিবে, তখন লোয়ার মোটর নিউরনটা আপার হিল হয়ে যাবে, ও অতিরিক্ত কাজ করবে, যা করার নয় তা করবে, অতিরিক্ত এক্সাইটেশন বা স্পাস্টিক কাজ করবে। এই জন্য আমরা বলি যে ওকে, এই যে শুরু করছিলাম যে তাদের সেন্সেশন ঠিক থাকে, এজন্য কেউ ডাক দিলেই ও যখন সেন্সেশন নিতে চাইবে তখন আরো বেশি হার্ট হয়ে যাবে, যত নাড়াচাড়া করবে তত হার্ট হয়ে যাবে। সেজন্য টিটানাসের রোগীকে চট্টগ্রামে চিকিৎসা করা হয় ওই ফৌজদার হাট বিআইটিআইডি, যেখানে তোমার একটা ইনফেকশিয়াস হসপিটাল আছে, সেখানে চট্টগ্রাম মেডিকেল থেকে শুরু করে কোনো জায়গায় চিকিৎসা চালায় না, ওইখানে চালায়। কেন? কারণ ওদেরকে একটা অন্ধকার রুমের মধ্যে রাখা হয়, অন্ধকার রুমের মধ্যে যাতে কোনো সাইলেন্সে মেনটেন থাকে, এখানে কোনো সাইলেন্স থাকবে না, কোনো শব্দ থাকবে না, একদম চিপ সাইলেন্স থাকবে, সবাই একদম নিরিবিলি একটা পরিবেশ ওদেরকে রাখা হয় অন্ধকারের মধ্যে। ইভেন আলো, কেন অন্ধকার? কারণ আলো রিয়াকশন হয়ে সে চুপ করবে, একটা রিয়াকশন দেখাবে, তাকে কোনো ধরনের রিয়াকশন থেকে বিতাড়িত রাখার জন্য একটা অন্ধকার রুমে রাখা হয় টিটানাসের রোগীদেরকে, এবং চিকিৎসা চালা হয় চট্টগ্রামের বিআইটিআইডি দিকে ইনফেকশাস হসপিটালে। তাহলে আমরা বললাম যে কি, যে আবারও মনোযোগ দিয়ে শুনে একবার শোনা হয়ে যাবে, যে কোনো জায়গায় তোমার যদি ইনজুরি হয়, অথবা মাসেল, মনে করে মাসেল ইনজুরি হয়েছে, এই মাসেলে তোমার মাসেলের আলটিমেটলি যখন নেক্রোস হয়ে যাবে, অক্সিজেনের স্বল্পতা হবে, তখন সেখানে অ্যাসপোর্ট তৈরি হবে, অ্যাসপোর্ট থেকে টিটানাস পাসমিন আসবে, টিটানাস পাসমিনটা সুন্দর করে, টিটানাস পাসমিনের পছন্দ হচ্ছে মোটর নার্ভ এন্ডিং দিয়ে উপরের দিকে উঠতে থাকবে,
উপরের দিকে ওটা আপার মোটর নিউরনের যে সিনাপটিক নিউরোট্রান্সমিটার যেখান থেকে রিলিজ হয় গ্যাংলিওসাইট রিসেপ্টর যেটা ব্লক করে দিবে, তখন গাবা গ্লাইসিন রিলিজ হতে পারবে না। তখন যে লোয়ার মোটর নিউরন আছে সেটা আপার হ্যান্ড হয়ে যাবে, আপার হ্যান্ড হয়ে গেলে স্পাস্টিক প্যারালাইসিস হবে, অর্থাৎ লগ রাইসোসাইডোনিকাস অবিস্টোটোমাস এগুলো হবে। আর এই সকল পেশেন্টকে বলে যে ট্রিটমেন্ট কিভাবে চালাবা, সাধারণত ট্রিটমেন্ট চালানো হয় যে এগুলো এই যে বললাম বিআইটিআইডি চিকিৎসা চালানো হয়। তাহলে তোমার তোমার সুরক্ষা কি, তুমি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি করবা, টুথ এক্সট্রাকশন করবা, তোমার দায়িত্ব কি? অথবা প্রেগন্যান্ট মহিলা আসছে তোমার কাছে একটা টুথ এক্সট্রাকশন করবে, তুমি টিটিআইডি দিবে কিনা? তাহলে এখানে দুটা জিনিস, একটা হচ্ছে টিটিআইডি। যেমন যদি আগে থেকে নট ইমিউনাইজ থাকে, আগে থেকে সে ভ্যাকসিন না নিয়ে থাকে, মনে তোমরা মেয়েরা যারা এডুকেটেড, যেহেতু তোমরা মেডিকেলে পড়তেছো, তোমরা দেখা যাচ্ছে 15 বছরের পর থেকে টিটিআইডি নিচ্ছ, টিটি ভ্যাকসিনটা নিচ্ছ। যেমন টিটি ভ্যাকসিনের ডোজগুলো তোমরা জানবা যে 0 মান্থে দেওয়া হয়, তারপর 1 মাস পরে দেওয়া হয়, 6 মাস পরে দেওয়া হয়, 1 বছর, তারপর 1 বছর পরে দেওয়া হয়, আবার একটা বুস্টার ডোজ দেওয়া হয়। কেমন তোমরা জানো, এগুলো পরে নিবা ডোজ শিডিউলটা জিজ্ঞেস করে। তাহলে একটা পেশেন্ট যদি নট ইমিউনাইজ থাকে, গ্রাম থেকে আসছে, গ্রামের একটা মেয়ে অথবা ছেলে নট ইমিউনাইজ, কোনো ইমিউনাইজেশন নেই, এবং টিটি ভ্যাকসিনটা তোমার মেয়েদেরকে দিচ্ছে, তাহলে দেখে তো দিচ্ছে না, এটা একটা বিষয়। যদি নট ইমিউনাইজ থাকে, যদি ইমিউনিটি নট ইমিউনাইজ আগে থেকে থাকে, এরকম কোনো পেশেন্টকে অপারেশন করার সময় আগে ধরে নিতে হবে এটা ক্লিন কাট অন কিনা, ক্লিন কাট অন কিনা, কাটা গেছে যে একটা সেফটি পিন দিয়ে, শুধু হালকা ক্লিন অন আগে থেকে নট ইমিউনাইজ, তখন তাকে আমরা টিটিআইডি দোনোটা দিব, টিটিআইডি দোনোটা দিব। নট ইমিউনাইজ হলে আমরা তাকে টিটিআইডি দোনোটা দিব। কেমন? 2 নম্বর হচ্ছে সে ইমিউনাইজ হয়েছে, সে টিটি শিডিউলের ভ্যাকসিন নিচ্ছে, কিন্তু একটা বুস্টার ডোজ যেটা দিতে হয় 5 বছরের মধ্যে সে বুস্টার ডোজটা দেয় নাই, সে ইমিউনাইজ কিন্তু বুস্টার ডোজ দেয় নাই, সে ইমিউনাইজ হয়েছে, 5 বছর পর আরেকটা বুস্টার ডোজ দিতে হয়, বুস্টার ডোজটা দেয় নাই। যদি এরকম হয়, শুধুমাত্র তাকে টিটি দিলে হবে, সিজনাল সফটওয়্যার দিলে হবে, টিআইডি দিতে হবে না। এগুলো কেন বলতেছি? টিআইডির দাম হচ্ছে 700 থেকে 800 টাকা, এরকম 700 টাকার নিচে নাই, আরো বেশি আছে, 1100, 1200, 1300 টাকার আছে। একটা রিক্সাওয়ালা আসছে, যেমন আমরা যখন চট্টগ্রাম মেডিকেলে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ছিলাম, এরকম রিক্সাওয়ালাদেরকে টিআইডি দিতে হচ্ছে, কিন্তু ওরা দিতে পারতেছে না, তখন মায়া লাগছে, নিজের পকেট থেকে দিতে হচ্ছে, কারণ হচ্ছে অনেক দাম। কিছু করার না, এখন আমি এগুলো পারবো না, আমি কিছু কিনতে পারবো না, আপনি আমাকে সেলাই করলে করেন, সেলাই করে দিয়ে পাঠাইছেন আমাকে বাড়িতে, কোনো কাজ না, দিবেই না, টাকা নাই তোর দিতে থেকে 700 টাকা পকেটে থাকে না। তোমার ধনী হলে টেনশন, সেটা ক্লিন কার্টন হোক বা ডিভিটালাইজড হোক বা মারাত্মক হোক, ধনী টিটিআইডি দুটোটা দিয়ে দাও, কাজ শেষ। কেমন? আর যদি তুমি জানো যে এটা নট ইমিউনাইজ, তাকে অবশ্যই টিটিআইডি দিতে হবে, টাকা পয়সা যেন হোক। আর এটা হচ্ছে ইমিউনাইজ, বুস্টার ডোজটা দেয় নাই, শুধু চিঠি দিলে হবে। আর একটা হচ্ছে যে পেশেন্ট কোনো হিস্ট্রি বলতে পারতেছে না, জানেই না, হ্যাঁ, তখন তাকে টিটিআইডি দিয়ে দিবা। আর যদি ও টিস্যুটা যদি খুব বেশি ওজন থাকে, তখন আমরা টিটিআইডি দেবো, এটা বাংলা হচ্ছে এগুলা। কেমন? আর প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে যদি বুস্টার ডোজ অতিক্রম করে একটা নির্দিষ্ট সার্টেন পর্যন্ত ইমিউনিটি থাকে, তারপর যদি না হয় এট দ্য এন্ড অফ 6 মান্থ, এট দ্য এন্ড অফ 6 মান্থে গিয়ে 2টা ডোজ দেওয়া হয়। কেমন? চিঠিতে আর কিছু নাই, আর কিছু লাগবে দর্শক জানতে? প্রসিডিউর ঠিক আছে এতটুকু, কেমন? আর কি কন্টিনিউ করবো? Recording stopped. স্যার আর না, 1:21 বাজে। স্যার শেষ, এখন স্যার নাজান দেবে, স্যার নামাজ পড়বো এখন। নামাজ পড়বো, তাহলে আগামী ক্লাসে আমরা পুরোটা এটা কেমন? স্টেডিয়াম আগামী ক্লাসে শুধু এটার উপর আইটেম হবে, হ্যাঁ, শুধু না ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজাস, যে বাকি 2-3টা আছে এগুলো তোমরা করে নিবা, সব তো পারতে পারবো না। জি স্যার, সামনে তো আজকে স্যার আসেন নাই কলেজে। হ্যাঁ দেখছো, আমি আসি না, এই জন্য বাসা থেকে ক্লাস নিচ্ছি, তারপরে ক্লাস নিতে হচ্ছে আমাকে, যে কষ্ট করতেছেন স্যার আপনি। এখন আমার জন্য তোমরা কষ্ট করো, আগামী ক্লাসে
এই যে পুরো স্টেডিয়ামের আইটেম গুলা সুন্দর করে স্যারকে দিয়ে দিবা। আগামী ক্লাসে আমি থাকবো না, স্যারকে স্যার অথবা আপনাকে দিব না স্যার